বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে একটু মত বিনিময় করব সেটি হচ্ছে আব্বাস ও খিলাফতের একটি উল্লেখযোগ্য অধ্যায়, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হচ্ছে গৃহযুদ্ধ। আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ। আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের সম্পর্কে আলোকপাত করতে যেয়ে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে প্রত্যেকটি ঘটনার পশ্চাতে কোনো না কোনো কারণ থাকে। এই গৃহযুদ্ধের পশ্চাতে বেশ কিছু কারণ ছিল। কারণগুলি সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু বলি, প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বার্মাকিদের উত্থান ও পতন সম্পর্কে জেনেছি। তার আগের ক্লাসে আমরা আব্বাস খিলাফতের একজন স্বনামধন্য জনদরদী, জনসেবক, প্রজারঞ্জক, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক, স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক খলিফা হারুন রশিদের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেছি। এ কথাটি আসলে এই কারণে, খলিফা হারুন রশিদের ওফাতের পরেই আমিন ও মামুনের মধ্যকার গৃহযুদ্ধ সংঘটিত হয়। এই গৃহযুদ্ধ আসলে আমাদের কারোরই কাঙ্ক্ষিত ছিল না। ইতিহাসটা অন্যভাবে লিখিত হতো যদি এই গৃহযুদ্ধ এড়ানো যেত, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে গৃহযুদ্ধ এড়ানো সম্ভব হয়নি। খলিফা হারুন রশিদ বিচক্ষণ একজন শাসক ছিলেন। তিনি এই গৃহযুদ্ধ এড়ানোর জন্য তার মৃত্যুর পূর্বেই আঁচ করতে পেরেছিলেন যে গৃহযুদ্ধ হতে পারে। যেহেতু তার 12 জন সন্তান ছিল, উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব হতে পারে, ক্ষমতার দ্বন্দ্ব হতে পারে, এই জন্য তিনি এই সমাধান করার একটা প্রয়াস পেয়েছিলেন। কিন্তু তার চিন্তা চেতনা এবং এই দূরদর্শিতা কোনো কাজে আসেনি, বরং তার উত্তরাধিকার নীতির দুর্বলতার কারণেই, সুস্পষ্ট নীতি না থাকার কারণে এই গৃহযুদ্ধের সম্মুখীন আমরা হয়েছি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা একটু গৃহযুদ্ধের কারণ সম্পর্কে জানব, পাশাপাশি জানব এই যুদ্ধের ফলে কে জয়লাভ করেছিল, কেন জয়লাভ করেছিল, অপরপক্ষে আমরা বলতে পারি কে পরাজিত হয়েছিল এবং কেন পরাজিত হয়েছিল। আমাদের পড়ালেখার পশ্চাতে একটি লক্ষ্য থাকে, সামনে আমাদের পরীক্ষা আছে, পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন ভিত্তিক আমাদের প্রস্তুতি নেওয়া লাগে। যদি আমিন মামুনের গৃহযুদ্ধ সম্পর্কে প্রশ্ন আসে তাহলে বলতে পারে যে আমিন মামুনের মধ্যেকার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যুদ্ধে আমিন পরাজিত হয়েছিল কেন, বা বলতে পারে মামুনের সাফল্যের কারণ ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে আমরা এই প্রশ্নের আলোকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ক্লাসের দিকে মনোযোগী হই। আমরা বোঝার চেষ্টা করি আসলে গৃহযুদ্ধের পশ্চাতে কি কারণ ছিল। আমরা সবাই জানি কোনো ঘটনার পশ্চাতে কোনো না কোনো কারণ থাকে, কারণ ছাড়া কোনো করণ হয় না, কোনো কাজ হয় না। অনুরূপভাবে এই গৃহযুদ্ধের পশ্চাতে বেশ কিছু কারণ ছিল, সে কারণগুলি আমরা আলোচনা করব। প্রথমত যদি আমরা চিন্তা করি, একটু ভূমিকা আকারে বলতে চেষ্টা করি, উত্তরাধিকার সংখ্যা
তাগিদে খলিফা হারুন রশিদ মৃত্যুর পর, অর্থাৎ তার ওফাত হয়েছিল বা মৃত্যু হয়েছিল 809 খ্রিস্টাব্দে। এর আগেই তিনি জীবিত থাকাকালীন অবস্থায় এই উত্তরাধিকার সংঘাত এড়ানোর জন্য তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার সাম্রাজ্যকে বিলি ব্যবস্থা সংক্রান্ত একটি চুক্তি করেন যে আমার ওফাতের পর বা মৃত্যুর পরে সাম্রাজ্যে কে কখন খলিফা হবে এবং যাতে সংঘাত না হয়, ছেলেদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি না হয়, সুষ্ঠু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হয়, এই জন্য তিনি একটি সাম্রাজ্য বিলি ব্যবস্থার জন্য একটি চুক্তি করেছিল এবং সেই চুক্তির পত্রটি তিনি পবিত্র কাবা গৃহে সংরক্ষণ করে রেখে গিয়েছিলেন। চুক্তি অনুসারে তিনি খিলাফতের প্রতিনিধি কে কখন খলিফা হবেন, কার পরে কে হবেন, এটা ঘোষণা করে গিয়েছিলেন। তবে তার এই দূরদর্শিতা বা সতর্ক পদক্ষেপ আব্বাসীয় খিলাফতকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে পারেনি, যার প্রমাণ আমরা পরবর্তী ইতিহাসে পেয়েছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, খলিফার ইন্তেকালের পর, অর্থাৎ খলিফা হারুন রশিদের ইন্তেকালের পর তার নির্দেশ মোতাবেক বা চুক্তি মোতাবেক আল আমিন সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পর প্রথম দিকে তার সকল ভাই তার প্রতি আনুগত্য প্রকাশ করে, তার সিদ্ধান্ত সমূহ মেনে নেয়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভাইদের মধ্যে একটি সংঘাত সৃষ্টি হয়, বিভেদ দেখা দেয়, বিশেষ করে আমিন ও মামুনের মধ্যে। আর এই বিরোধ শেষ পর্যন্ত গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়। এই গৃহযুদ্ধের যে কারণগুলি লক্ষ্য করা যায়, ইতিহাসবিদরা গবেষণা করে যে কারণগুলি চিহ্নিত করেছেন, সেই কারণগুলির মধ্যে রয়েছে 1 নম্বরে উত্তরাধিকার সংক্রান্ত সুনির্দিষ্ট নীতির অভাব। 2 নম্বরে বলছে আমিন কর্তৃক মামুনের সেনাবাহিনী ও অর্থ আত্মসাৎ, এ একটা কারণ। আরেকটি কারণ মামুন আমিনের মধ্যে চরিত্রগত পার্থক্য। আমিনের আরামপ্রিয়তা এবং রাজকার্যে অবহেলা, অনীহা, তার রাজকার্য করতে ভালো লাগতো না। আরেকটি কারণ ছিল আরব আর পারসিকদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটাই হলো মূলত গৃহযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। আমরা পূর্বে বললাম খলিফা হারুন আর রশিদের 2 জন স্ত্রী ছিল, একটা পারসিক, একজন আরবীয়। তার দুই সন্তান, আমিন ছিল আরবীয় স্ত্রী জুবাইদার সন্তান, আর মামুন ছিল পারসিক স্ত্রী মারাজিলের। এই দুইজনের দুইটি গ্রুপ তৈরি হয়, একটা আরবীয় আমির আর একটা পারসিক আমির। এই আরবীয় আমির আর পারসিক আমিরের দ্বন্দ্ব শুরু হয়। দুইটি পক্ষ এক পর্যায়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। আমিনের একজন অদক্ষ স্বার্থপর উজির ছিল, যার নাম ছিল ফজল বিন রাব্বি। এই ফজল বিন রাব্বি খিলাফতের সর্বেসর্বা থাকলেও তার মনে খিলাফত দখলের বাসনাও ছিল। এটাও গৃহযুদ্ধের একটি কারণ। আমিন কর্তৃক মামুনের পদচ্যুতি ও পিতার মনোনয়ন লঙ্ঘন। খলিফা হারুন রশিদ কিন্তু আমিন তার পিতার এই ওয়াদা লঙ্ঘন করে, ফলে গৃহযুদ্ধ ত্বরান্বিত হয়। তাহলে আমরা যে মোটামুটি কারণগুলি জানলাম, এই কারণগুলি আমরা একটু সবিস্তারে আলোচনা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এক বা একাধিক উত্তরাধিকারী মনোনয়নের প্রথা। এই যে খলিফা হারুন রশিদ একজন নয়, 2 জন 3 জনকে মনোনয়ন দিয়েছিল উত্তরাধিকারী হিসাবে, এই প্রথা বিভেদ নিরসন করে, বরং এই প্রথা বিভেদ সৃষ্টি করেছে এবং জটিলতা সৃষ্টি করেছে, জটিল হয়েছে। উনি যে মনোনয়ন দিয়েছিলেন সেটা সম্পর্কে আমরা একটু জানি। খলিফা হারুন রশিদ বিচক্ষণ শাসক হওয়া সত্ত্বেও উনি প্রভাবিত হয়েছিলেন তার স্ত্রী জুবাইদা ও তার ভাই ঈশা কর্তৃক। এই হারুন রশিদ
তার স্ত্রী ও তার ভাই ঈসা ইবনে জাফরের প্ররোচনায় বা কুপরামর্শে তার 5 বছর বয়সী একজন পুত্র, সর্বকনিষ্ঠ পুত্র, নাম ছিল মুহাম্মদ। তিনি মুহাম্মদকে আল আমিন উপাধি দিলেন এবং 798 খ্রিস্টাব্দে তার জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, যার নাম ছিল আবদুল্লাহ, তাকে আল মামুন উপাধি দিল। মামুন অর্থ বিশ্বস্ত উপাধি দিল। আর তৃতীয় একজন পুত্র ছিল, নাম হচ্ছে কাসিম, তাকে কোনো উপাধি দিলেন না। তারপরেও এই তিনজনকে পরপর উত্তরাধিকারী মনোনয়ন বা মনোনীত করেন। এ কাজটি করেছিলেন গৃহযুদ্ধ এড়ানোর জন্য এবং তার জীবদ্দশাতে এই কাজটি তিনি করে গিয়েছিলেন। কিন্তু তার এই সাম্রাজ্যে বিলি বন্টন ব্যবস্থা বা উত্তরাধিকার ব্যবস্থাটা সুফল বয়ে আনেনি, বরং এটা তিক্ততা সৃষ্টি করেছিল। যাই হোক, তিনি জীবিত অবস্থায় তার 3 পুত্রকে সাম্রাজ্য 3 ভাগে ভাগ করে দিয়ে গিয়েছিলেন। এই ক্ষেত্রে ঐতিহাসিক গিলম্যান বলেন, তার বিভেদ দূরীকরণের পরিকল্পনা, তিনি যে চুক্তিনামা তৈরি করেছিলেন, সেটা বিভেদকে নিরসন তো করেনি, বরং সেটাকে আরো ত্বরান্বিত করেছে, সেটাকে আরো উস্কে দিয়েছে। এ প্রসঙ্গে পিকে হিট্রি বলেন, আল আমিনের হত্যার মধ্য দিয়ে এই তিক্ততা বা এই তিক্ত দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে বা সমাপ্তি ঘটে। আমিন কর্তৃক মামুনের সেনাবাহিনী ও অর্থ আত্মসাৎ। খলিফা হারুন রশিদ শেষ জীবনে রাজধানী বাগদাদ থেকে পূর্ব অঞ্চল খোরাসানে বিদ্রোহ দমনের জন্য গিয়েছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে খলিফা হারুন রশিদ তিনি চিন্তা করলেন, তার সাথে যে ধন সম্পদ রয়েছে, যে সেনাবাহিনী রয়েছে, এটা খলিফা বা বড় ছেলে মামুনকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু বৈমাত্রের ভাই বা সৎ ভাই আমিন খেলাফত লাভ করে মামুনের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পিতার দেওয়া ধন সম্পদ ও সেনাবাহিনী নিজের দখলে নিয়ে নেন। যেহেতু দখলে নিয়ে নেন, এই ঘটনা যখন ঘটে, তখন আমিন রাজধানী বাগদাদে ছিল, মামুন ছিল মারবে খোরাসানে, আর কাসিম ছিল সিরিনে, আর সম্রাজ্ঞী জুবাইদা ছিল হচ্ছে বর্তমান সিরিয়ার অন্তর্গত রাক্কায় ছিল। এই যে 4 জনের 4 জায়গায় অবস্থান, এরই মধ্যে এই ঘটনাগুলি ঘটতেছিল, যার কারণে এই সংঘাত কিন্তু আরো বেশি ত্বরান্বিত হয়। ত্বরান্বিত করার জন্য এই আগুনই যথেষ্ট ছিল। এখন যদি আমরা চরিত্রগতভাবে আমিন ও মামুনের চরিত্র নিয়ে চিন্তা করি, তাহলে দেখবো দুইজন দুই মেরুর মানুষ। যেহেতু বৈমাত্রের ভাই, সৎ ভাই, একজনের রক্তে আরব রক্ত আর একজনের রক্তে হচ্ছে পারসিক রক্ত, যার কারণে দুইজনের স্বভাব, চরিত্র, আচার আচরণ, মন মানসিকতা সব ক্ষেত্রে একটি পার্থক্য পরিলক্ষিত হয়। আমিন ছিলেন প্রকৃতপক্ষে আরামপ্রিয়, অলস প্রকৃতির মানুষ এবং চঞ্চল প্রকৃতির মানুষ। অন্যদিকে মামুন ছিলেন অত্যন্ত কর্মঠ, ধীর স্থির সম্পন্ন একজন মানুষ, প্রজা দরদে একজন মানুষ। বলা যায় পিতার নীতি অনুসরণ করে প্রজাদের সাথে তিনি সুখে দুঃখে ভাগাভাগি করতেন তার সুখ দুঃখ, যার কারণে মামুন হচ্ছে প্রজাদের কাছে প্রিয় ছিল। দুজন লক্ষণে দুজনই উচ্চ শিক্ষিত, একই গুরুর কাছে শিক্ষা লাভ করলেও বাস্তব জীবনে দুজনের শিক্ষা তেমন কোনো কাজে আসেনি। যেমন আমিন যে শিক্ষা গ্রহণ করেছিল, তার বাস্তব জীবনের প্রতিফল লক্ষ্য করা যায় না, কিন্তু মামুন যে শিক্ষা গ্রহণ করেছিল, সেই শিক্ষা তিনি মনে প্রাণে গ্রহণ করেছে এবং সেটা তার মনে স্থান দিয়েছে, সেটা ইমপ্লিমেন্ট বা বাস্তবায়নের জন্য
চেষ্টা করেছে, সূক্ষ্ম চিন্তার অধিকারী ছিল মামুন। এই সম্পর্কে ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেছে। একজন ঐতিহাসিক সৈয়দ আমির আলী ইনি বলেন এইভাবে কথাটা, মামুনের গ্রহণেচ্ছু মন সব শিক্ষাকে আয়ত্ত করে মনে স্থান দিত, কিন্তু অন্যদিকে আমিনের চঞ্চল মন ও আরামপ্রিয় বাহ্যিক চাকচিক্যে এর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এই হচ্ছে চরিত্রগত পার্থক্য। আরেকটি বিষয় ছিল, আমিন যেহেতু চঞ্চল প্রকৃতির মানুষ, বিলাসপ্রিয় মানুষ, আরামপ্রিয় মানুষ, সেহেতু তিনি সিংহাসনে বসে মদের অভ্যাস ত্যাগ করতে পারেনি, লোভ লালসা ত্যাগ করতে পারেনি। এখানেই তাদের চরিত্রগত বড় বৈশিষ্ট্য। এই চরিত্রগত বৈশিষ্ট্যের কারণেই আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়। এটা হলো একটা কারণ, আরো কারণ ছিল। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমিনের আরামপ্রিয়তা ও রাজকার্যে অবহেলা। আমরা আগেই বলেছি আমিন একজন অযোগ্য শাসক ছিল। যেহেতু চঞ্চল প্রকৃতির মানুষ, তার সাধারণ জ্ঞানের অভাব, রাজ্যের প্রতি তার অবহেলা, যদিও সে খাতা কলমে সিংহাসনের অধিকারী খলিফা ছিলেন, কিন্তু রাজ্যের ক্ষমতা প্রধান উজির রাব্বির হাতে দিয়ে তিনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করতেন, নৌবিহারে যেতেন, বিভিন্ন আমোদ প্রমোদ করে বেড়াতেন, বিলাসপ্রিয় ছিলেন, মদ খেতেন এবং নৃত্য করে বেড়াতো। অর্থাৎ আমিনের মধ্যে যে চরিত্রগত দিক অর্থাৎ মন্দ দিকগুলি সবই পরিলক্ষিত হয়। অপরপক্ষে মামুনের চরিত্রের মধ্যে এই ধরনের কোনো কলঙ্ক আমরা দেখতে পাই না। তিনি আসলে সবসময় রাষ্ট্র এবং রাষ্ট্রের অধিবাসীদের কল্যাণের কথা চিন্তা করেই চলতেন এবং তিনি সুসম্পর্ক বজায় রাখার জন্য সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখতেন। সকলের সাথে মিলেমিশে থাকাটা ছিল তার স্বভাবের একটা ভালো দিক ছিল, যার কারণে তিনি ধীরে 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 জনপ্রিয় একজন নেতা হিসাবে, মানুষ হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করে। সুতরাং এইখান থেকে চিন্তা করলে আমরা বলতে পারি আমিনের এই রাজকার্যে যে অবহেলা, এটাও তার পতন বা গৃহযুদ্ধের জন্য একটি অন্যতম কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কারণ যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে যে আরব ও পারসিক আমিরদের দ্বন্দ্ব। এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে আমিন ছিলেন খাঁটি আরব, কারণ তার পিতা হারুন রশিদ নিজেই ছিলেন একজন আরব এবং তার মা জুবাইদা তিনিও ছিলেন আরব। সুতরাং এই দিক বিবেচনা করলে তিনি একমাত্র খাঁটি আরব মানুষ আমিন। অপরপক্ষে মামুনের বাবা খলিফা হারুন রশিদ হলেও তার মাতা ছিল কৃতদাসী, পারস্যের একজন কৃতদাসী, নাম ছিল হচ্ছে মারাজিল। তাই পারস্যবাসীরা যেহেতু মারাজিলের সন্তান ছিল হচ্ছে মামুন, সেহেতু তারা পারসিকরা মামুনকে ভাগ্নে হিসাবে সম্মান করত এবং তার মনে প্রাণে সমর্থন করত। তার সুখে দুঃখে তারা তার সাথে ঐক্যজোট বেঁধে থাকতো। তার কোনো ক্ষতি হোক তারা কখনোই চাইতো না। এখানেও জাতীয়তাবোধের একটা কারণ লক্ষ্য করা যায়। ফলে দুই ভাইয়ের রক্তে যেমন পার্থক্য রয়েছে, মন মানসিকতারও পার্থক্য রয়েছে। আর এইটাকে কেন্দ্র করে আরব এবং পারসিক আমিররা দ্বিধা বিভক্ত, মানে তাদের সিদ্ধান্ত কখনো এক হয় না, দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। ফলে দ্বন্দ্ব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। আর পারসিকরা ছিল মূলত নবদীক্ষিত মুসলমান। তারা জাতীয়তাবোধ ছিল তাদের মধ্যে, তারা কৃষ্টি সম্পন্ন ছিল, তারা কখনোই উশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করতো না। আর পারস্যের যে কৃষ্টি কালচার এবং জাতীয়তাবোধ, এটা তাদেরকে অনেকখানি ধৈর্যশীল বানাইছে। পাশাপাশি আরো মুসলমানদের সাথে সংঘর্ষে বা সংঘাতের জন্য তারা প্রস্তুত ছিল। যেহেতু মারাজিলের পুত্র
ক্রীতদাসী মারাদিলের পুত্র হচ্ছে মামুন। এই যে পারস্যিক এবং আরবীয় আমিরদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব যাকে আমরা বলতে পারি প্রাসাদ ষড়যন্ত্র। এই প্রাসাদ ষড়যন্ত্রের কারণেই পরবর্তীতে কিন্তু গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল, যেখানে জাতীয়তাবাদের দ্বন্দ্ব বা দেশ দেশের দ্বন্দ্ব, আরব দেশ আর পারসিক দেশ, এই দ্বন্দ্ব এক পর্যায়ে গৃহযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। পরবর্তীতে এই যে প্রাসাদ ষড়যন্ত্র চলছে, এই প্রাসাদ ষড়যন্ত্র চলা অবস্থায় আমিনের প্রধান উজির ফজল বিন রাব্বি, ফজল বিন রাব্বি এই ফজল বিন রাব্বি একজন কুপরামর্শদাতা বলা যায়, দুর্বল চরিত্রের বলা যায়, উচ্চাভিলাষী বলা যায়, সুযোগ সন্ধানী বলা যায়। এই উচ্চাভিলাষী রাব্বি যখন দেখলো যে প্রাসাদ ষড়যন্ত্র চরম আকার ধারণ করছে, এখানে যদি হচ্ছে আমিন পরাজিত হয়ে যায়, তাহলে আমাদের যে সুযোগ সুবিধা, আমাদের যে কর্তৃত্ব, এটা বিলীন হয়ে যাবে। তাই উনি মনে প্রাণে চিন্তা করলো যে দুর্বল চরিত্রের আমিনের ক্ষমতা থাকার অর্থ হলো যে সর্ব ক্ষমতা তার হাতে থাকা। যেহেতু উনি যে আমিন কখনোই শাসন কার্য পরিচালনা করতে চায়নি, অযোগ্য শাসক ছিল, যে প্রধান উজিরের উপরে ভরসা করে তিনি তাকে ক্ষমতা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতেন, আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন। তাই এই রাব্বি যে কোনোভাবেই যে কোনো মূল্যেই আমিনকে খিলাফতে রাখার পক্ষে ছিলেন বা চেষ্টা করতেন, এবং এটা করার জন্য যা যা করণীয় তিনি সেই কাজগুলি করেছিলেন। অন্যদিকে আমরা যদি চিন্তা করি, ফজল ইবনে সহল পারস্যবাসী আমিরদের নেতৃত্ব দান করেন। এদিকে ওদিকে আমিনের নেতৃত্ব দিল বা আমিনকে ক্ষমতা রাখার জন্য চেষ্টা করলো উচ্চাভিলাষী উজির রাব্বি, আর মামুনের যে একজন পার্শ্ববাসী আমির ছিল যার নাম ফজল ইবনে সহল, ইনি নেতৃত্ব দিয়ে সমস্ত পার্শ্ববাসী একত্রিত করলেন, এবং যেটাকে তার আগে ভাগ্নে বলেছে, মামুনকে ভাগ্নে বলেছে, মামুনের ক্ষমতা বৃদ্ধির জন্য তারাও তৎপর হয়। অর্থাৎ দুটি পক্ষ প্রকাশ্যে চলে আসলো বিরোধিতা, আমিন এবং মামুন, অর্থাৎ পারসিক এবং আরবিক এই দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হলো। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত কি আমরা বোঝার চেষ্টা পারলাম? আশা করছি তোমরা এটা বুঝেছো বা বুঝতে পেরেছো। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসার জন্য একটি উপযুক্ত প্রশ্ন। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার, বোঝার আছে। এই যে গৃহযুদ্ধ, এটা কিন্তু এখন আমাদের ঘরে ঘরে, প্রতি ঘরেই এই গৃহযুদ্ধ লেগে আছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপ চাচার সাথে দ্বন্দ্ব, এই কিন্তু স্বার্থের দ্বন্দ্ব। আর ওখানে ছিল কি ক্ষমতার দ্বন্দ্ব। এই ক্ষমতার দ্বন্দ্ব, এটাও স্বার্থের দ্বন্দ্ব। যার কারণে দ্বন্দ্বটা আর নিষ্পত্তি করা সম্ভব হয়নি। যেহেতু নিষ্পত্তি করা সম্ভব হয়নি, শেষ পরিণতি কিন্তু যুদ্ধ। এই যুদ্ধ অনিবার্য ছিল। যদিও এই যুদ্ধটাকে আমিন ইচ্ছা করলে কুচক্রী মহলের প্ররোচনা যদি গ্রহণ না করতো, নিজের বুদ্ধি বিবেক নিয়ে চলতো, ভাইদের সহযোগিতা নিয়ে চলতো, তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতির শিকার তাকে হতে হতো না। আমিন কুচক্রী মহলের প্ররোচনায় রাব্বি আমিনকে পরামর্শ দিল, দেখো পরবর্তীতে যাতে মামুন ক্ষমতা আসতে না পারে, তার একটা ব্যবস্থা করা দরকার। এই জন্য প্রয়োজনে তাকে ডেকে প্রাসাদে ডেকে হত্যা করো। যদি এই আমিন এই পরিস্থিতিতে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতো যে আমি কেন ভাইকে ডেকে হত্যা করব, অপদস্থ করব বা পদ থেকে সরাবো, তাহলে ঘটনা অন্যদিকে ঘটতে পারতো। কিন্তু রাব্বির প্রতি এতটাই অন্ধবিশ্বাসী ছিল যে উনি যা বলছে তাই করছে। উনি
তখন উনার ভাই অর্থাৎ আল মামুন ইনি খুরাসানে অবস্থান করছিল। উনাকে বলল যে দূত খবর পাঠালো যে তোমাকে বাগদাদে আমন্ত্রণ জানানো হয়েছে, তোমাকে বাগদাদে যেতে হবে। কিন্তু মামুন সৌজুদ্দুর মামুন বুঝতে পারলো যে এই যে প্রাসাদ ষড়যন্ত্র চলছে, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ফ্যাসাদ চলছে, না জানি ওখানে যে আমাকে হত্যা করলেও করতে পারে বা আমাকে বন্দি করতে পারে। এই কথা চিন্তা করে মামুন বলল যে আমি খোরাসান ত্যাগ করে বাগদাদে যাই, তাহলে খোরাসানের নিরাপত্তা বিঘ্নিত হবে, সুতরাং আমি বাগদাদে যেতে পারবো না। এই কথা যখন বলল তখন কুচক্রী মহল তাকে আরো পরামর্শ দিল আমিনকে। আমিন খেপে গেল যে যেহেতু সে তার কথা শুনেনি, সে খলিফা তার কথা শুনেনি, মামুন তিক্ততা আরো বাড়তে থাকে। তখন মামুনকে কুচক্রী মহল অর্থাৎ রাব্বি পরামর্শ দিল যে এমন একটি ব্যবস্থা গ্রহণ করো যে ব্যবস্থার ফলে মামুন আর ভবিষ্যতে খলিফা হতে না পারে। যে কথা সেই কাজ। এই অবস্থায় ভাতৃকলহ বৃদ্ধির কথা চিন্তা করলো না, ভাইয়ের প্রতি দরদের কথা চিন্তা করলো না, না করে উনি পিতার দেওয়া যে আদেশ ছিল, নির্দেশ ছিল, জারি ছিল, সেই জারি নির্দেশটাকে অমান্য করলো, লঙ্ঘন করলো। করে উনি আদেশ জারি করলো যে আমার পরে মামুন খলিফা হবে না, তাকে বাদ দেওয়া হলো। তার স্থলে তার পুত্র আমিনের জ্যেষ্ঠ পুত্র মুসাকে নাতিক বিন হক আর দ্বিতীয় পুত্রকে কাইস বিন হক উপাধি দিয়ে পরপর উত্তরাধি মনোনয়ন করলো। এই খবর যখন মামুনের কাছে গেল, তখন আমিন ও মামুনের মধ্যে তিক্ততা এতটা বেশি হয়ে গেছিল যে যুদ্ধ ছাড়া কোনো গতি ছিল না। অবশ্য সম্ভবই হয়ে পড়েছিল যুদ্ধ, ফলে গৃহযুদ্ধ হয়। এখন গৃহযুদ্ধের ঘটনা পূর্বে আমরা আলোচনায় দেখলাম যে বিরোধ মেটানোর জন্য বা পথের কাঁটা দূর করার জন্য অনেক চেষ্টাই আমিন করেছে, কিন্তু কোনো চেষ্টায় সফল হয় নাই। যেহেতু সফল হয় নাই, সেহেতু মামুনকে দমন করার জন্য খলিফা আমিন মামুনকে দমন করার জন্য তার একজন সেনাপতি আলী ইবনে ঈসা আলী ইবনে ঈসার নেতৃত্বে 50,000 সৈন্যের একটি বাহিনী রায়ের দিকে অর্থাৎ পাসির নাম ছিল রাজেশ পাঠালো। এই সংবাদ যখন মামুন পেল, তখন মামুনের সেনাপতি তাহির বিন হুসাইন তাদের প্রতিহত করলো এবং ঈসাকে পরাজিত করলো। এই খবর যখন আবার আমিনের কাছে পৌঁছালো, আমিন তখন ঈসার নিহত হওয়ার খবরে বিচলিত হয়ে পড়েন। পরে তিনি সেনাপতি আব্দুর রহমান নেতৃত্বে দ্বিতীয় একটি অভিযান প্রেরণ করেন মামুনের বিরুদ্ধে। আব্দুর রহমান ও কাতিয়ার ইবনে কাদিয়ার নেতৃত্বে আরেকটি বাহিনী, যৌথ বাহিনী তৈরি করে উনি মামুনের সেনাধ্যক্ষকে আক্রমণ করার জন্য অগ্রসর হলো। কিন্তু মামুনের সেনাধ্যক্ষ তাহির অত্যন্ত দক্ষ একজন সেনাপতি ছিল, এই যৌথ বাহিনীকে বিধ্বস্ত করলো, পরাজিত করলো। এই ঘটনা যখন চরমে পৌঁছে গেল, এমন চলছে, এইরূপ পরিস্থিতিতে মামুনের প্রধান সেনাপতি হাইসামা মামুনের প্রধান সেনাপতি হাইসামা দেখো মার্ক থেকে অর্থাৎ খুরাসান থেকে উনি বিশাল বাহিনী, পারসিক বাহিনী সংগ্রহ করলো। ওই বাহিনীকে নিয়ে হুলওয়ানে এসে ঘাঁটি স্থাপন করলো। আর তাহিরকে বললো যে আমরা এইদিকে দেখাশোনা করছি, তুমি আহওয়াজ এবং সুসার দিকে যাও, ওখানে তুমি নিয়ন্ত্রণ করো, আমরা এখানে দেখছি। এই যে ঘটনা পরিস্থিতি সৃষ্টি হলো, এই পরিস্থিতির কারণে খলিফা মামুন বুঝতে পারলো যে এখন আমার শক্তি সামর্থ্য ঠিক আছে, আমরা ওদের দুইবার ওদের পরাজিত করেছি এবং আমার প্রধান সেনাপতি মার্ভ থেকে চলে এসেছে। আর এদিকে তাহিরও খুব দক্ষতার পরিচয় দিয়েছে। সুসা আমাদের দখলে, আহস আমাদের দখলে, মার্ভ আমাদের দখলে। আমরা এখন এই সমস্ত দিক বিবেচনা করে মামুন আমিরুল মোমেনিন
আমিরুল মোমিনিন বিশ্বস্তদের নেতা উপাধি গ্রহণ করেন 812 খ্রিস্টাব্দে। যখন আমিরুল মোমিনিন হিসাবে তাকে ঘোষণা করা হলো, তখন সমগ্র পারস্যবাসী তাকে সাদরে গ্রহণ করলো এবং তাকে সমর্থন জানালো। এই পরিস্থিতিতে মামুন চিন্তা করলো যে বাগদাদ অবরোধ করতে হবে। এই সম্ভাব্য বিষয়টি বিবেচনা করে সেই বছরই আমিনের উজির ফজল বিন রাব্বি, ইনি হচ্ছে মানে আমিনের সাথে বিশ্বাসঘাতকতা করলো এবং বাগদাদ নগরী দখল করে নিল। সমগ্র আব্বাসী সাম্রাজ্য তাদের দখলে আনার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। কিভাবে সমগ্র আব্বাসীয় সাম্রাজ্য দখলে নেওয়া যায়, এই কাজের জন্য মামুন সেনাপতির সমন্বয় করলেন, পরামর্শ করলেন। ইতিমধ্যে সেনাপতি তাহির দাজলা নদীর পূর্বাঞ্চল অধিকার করল এবং ওয়াজে প্রধান কার্যালয় স্থাপন করেন। এরপর তারা একে একে, যেমন ইয়েমেন, পূর্বাঞ্চল ইয়ামামা, বাহরাইন, ওমান এবং উত্তরে ওয়াসিত অধিকার করে মামুনের অবস্থানকে আরো সুদৃঢ় করে। এমত অবস্থায় আমিন নিরুপায় হয়ে পড়ে, তার আর কোনো দিকে পা বাড়ানোর সুযোগ নাই। তখন সে মা জুবাইদাকে নিয়ে পাশাপাশি তার পরিবার পরিজন সহ ফোরাত নদীর পশ্চিমে খলিফা মনসুরের দিকে পূর্বে মদিনা আল মনসুর নামে একটি দুর্গ নির্মাণ করেছিল, ওই দুর্গে আশ্রয় গ্রহণ করলো। কিন্তু একদল উগ্র পারসিক রাতের আধারে বা গভীর রাতে আমিরের মাথা কেটে তাকে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়েই এই গৃহযুদ্ধের অবসান ঘটে। এখন পরবর্তীতে ভাই মামুন আমিনের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা গ্রহণ করেন এবং ভাইয়ের বিরুদ্ধে তিনি শোকাহত হয়ে পড়ে এবং তাৎক্ষণিক বিচার সম্পন্ন করেন এবং মা জুবাইদাকে রাজপরিবারের সম্মানিত করে রাজকীয় পরিবারে থাকার সুবন্দোবস্ত করেন। এইভাবে গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করতে চেষ্টা করব এই যুদ্ধের ফলাফল এবং এই যুদ্ধে যে মামুন জয়লাভ করেছিল এর পশ্চাতে কারণ কি।